নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি ছোট্ট একটা ট্যুর ভিডিও নিয়ে, যেটাকে আমরা বলি অম্বিকা কালনা, যেটা পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। একদিনে ঘুরে দেখতে পারবে এই মন্দিরটা। রয়েছে 108 শিব মন্দির, সিদ্ধেশ্বরী অম্বিকা মাতা মন্দির, সিদ্ধেশ্বর শিব মন্দির, এছাড়াও রয়েছে আর অন্যান্য অনেক পৌরাণিক মন্দির। বর্ধমানের মাঝামাঝি জায়গাতে এই জায়গাটা রয়েছে। এটা বলতে পারো একটা মন্দির নগরী আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। তো যাই হোক, চলো সমস্ত জায়গাটা দেখব, কিভাবে গেলাম আর কি করলাম সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো, আজকে ছোট ট্যুরের যাত্রা শুরু হচ্ছে খাগড়াঘাট রোড থেকে। চলো ঘুরে আসি। আমাদের যাত্রা শুরু হয়েছে খাগড়া বহরমপুর থেকে। আমরা কাটোয়া পেরিয়ে বর্ধমানে নামবো। তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা অবশ্যই হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আসবে। তাহলে এখানে খুব কম, মাত্র 56 কিলোমিটার দূরে এটা অবস্থিত। আর আমাদের খাগড়া থেকে একটু দূর, 120 কিলোমিটার মতো। তো আমরা এখন ইন্টারশিপ ট্রেন ধরে চলে যাচ্ছি, আর আমরা একদম গিয়ে কালনাতে নামবো। দূরত্ব 152 কিলোমিটার। গেছি কালনা স্টেশনে। কালনা স্টেশনে নেমে একটু সামনে এগিয়ে গেলেই তোমরা স্টেশন থেকে বেরিয়ে যাবে, আর সেখান থেকে পেয়ে যাবে অনেক অটো কিংবা টুকটুকটাই বেশি দেখলাম। তোমরা সেখান থেকে একটা টুকটুক ভাড়া করে নিতে পারো। ওরা ওদের ইচ্ছে মতন বলবে, ঘন্টা অনুসারে এদের রেট। তোমরা নিজেরা একটা ঠিক মতো করে গাড়ি ঠিক করে নেবে। তো আমরাও তাই করলাম, সামনে বেরিয়ে এলাম। অনেকটা এরিয়া জুড়ে এই স্টেশনের বাইরে চত্বরটা, এখানে পরপর সমস্ত টোটোগুলো দাঁড়িয়ে থাকে। আমরা একটা টোটো বুক করে নিলাম। আজকে সারাদিনের জন্য বেরাবো, আর কোথায় কি আছে সমস্ত কিছু দেখবো, আর তোমাদের সাথেও সেগুলো শেয়ার করব। তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখো আর সাথে থাকো। আমরা যেহেতু 26শে জানুয়ারি গিয়েছিলাম আর 23 তারিখে ছিল সরস্বতী পুজো, তাই এখানে বিশাল ভিড় ছিল। সরস্বতী পুজোতে বিশেষ করে এই অম্বিকা কালনাতে খুব ধুমধাম হয়, খুব অনুষ্ঠান হয়, বড় বড় প্যান্ডেল। তো এটাও ধরতে পারো আমাদের একটা উপরি পাওনা হয়ে গেল। তো আমরা এখানে মন্দির আর সমস্ত কিছু দেখব, ঘুরবো, আর সেই সাথে একটু সরস্বতী পুজোও তোমাদের সাথে, সরস্বতী পুজোর প্যান্ডেলগুলো একটু শেয়ার করব। কারণ এগুলোও দেখা হয়েছে যখন তখন, সেগুলো আমার ক্যামেরার মধ্যে বন্দি রয়েই গেছে। তো তোমরা বাসে এলে, এই যে লাইন ধরে যাচ্ছি, এখানে এই বাস স্ট্যান্ড রয়েছে, এইখানে নেমেও তোমরা বাসেও যেতে পারো। অম্বিকা কালনা বাস স্টপেজে নেমে তোমরা তারপর টুকটুক তোমাদের প্রথমে নিয়ে আসবে অম্বিকা কালনার আসল যে মন্দির, অম্বিকা মাতা মন্দির, অম্বিকা সিদ্ধেশ্বরী অম্বিকা মাতা মন্দির। এই মন্দিরটা দর্শন দিয়ে তোমাদের আজকে অম্বিকা কালনা যাত্রা শুরু হবে। কারণ এখান থেকেই সমস্ত মন্দিরগুলো পরপর রয়েছে। এরিয়াটা খুব বেশি দূর নয়, একটু জায়গার মধ্যেই সমস্ত কিছু দেখতে পাবে, আর খুব সুন্দর সুন্দর মন্দির। তো চলো, এই মন্দিরে ঢুকে গেটের দুই পাশে রয়েছে দোকান। এখানে তোমরা 30 কিংবা 50 যে কোনো মূল্যের পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে পারো। আমরা পুজো দিইনি, কারণ বিশাল লাইন ছিল, আর বিয়ের অনুষ্ঠানও চলছিল। দেখলাম এখানে বিয়ে, শ্রাদ্ধ, পৈতে সমস্ত অনুষ্ঠানগুলো এই মন্দিরে সম্পন্ন করা হয়। এই যে রয়েছে মন্দিরের গেটের দুই সাইডে দুটো দোকান, এখান থেকে তোমরা পূজার সামগ্রী সংগ্রহ করে এই মন্দিরে প্রবেশ করতে পারো। তবে একটা জিনিস লক্ষ্য করেছি, এই কালনাতে দেখতে এসে সমস্ত জায়গাতেই কিন্তু কোথাও টিকিট কিংবা কুপনের কোনো ব্যবস্থা নেই। বলতে তোমার যে টিকিট কেটে দেখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। সব জায়গাতেই তুমি ওপেনলি দেখতে পাবে। খুবই সুন্দর মন্দির, টেরাকোটার কাজ, আর মাতা এখানে অম্বিকা কালী মাতা রূপে বিরাজ করছেন, প্রচুর গয়না দিয়ে সুসজ্জিত। এটাতে সিসিটিভি ক্যামেরা রয়েছে, ওই জন্য অতটা ভিতরের মন্দিরের মায়ের ভিডিও করিনি। তবে মন্দিরটা ভীষণই সুন্দর। আর পাশে রয়েছে, ডান সাইডে রয়েছে 4টি শিব মন্দির অম্বিকা মাতার মন্দিরের, আর সামনে রয়েছে আটচাল, আর তারপর রয়েছে একটা বেদি। আমরা এখন গুটি গুটি পায়ে পৌঁছে গেছি অনন্ত বাসুদেব মন্দিরে। ভীষণই সুন্দর এই মন্দির। মন্দিরের দেওয়ালে রয়েছে নানা রকমের কারুকার্য, আর মন্দিরের সামনে রয়েছে গোশালা। এখানের এরিয়া জুড়ে, বিশাল এরিয়া জুড়ে খুব সুন্দর মন্দির, আর ঠাকুরও একদম চোখ জোড়ানো ঠাকুরের সজ্জা। তো আমার তো ভীষণই ভালো লেগেছিল এসে।
আর সেই সমস্ত কিছুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা যদি ছুটি পাও একদিনকার জন্য অবশ্যই ঘুরে এসো। তারপর আমাদের নিয়ে এলো কিছু টিফিন করার জন্য, যেহেতু আমরা ট্রেন থেকে নেমে একদম চলে এসেছিলাম। তার একটা কারণও ছিল, কারণ ওই মন্দিরে আমাদের পৌঁছানোর পর 10টা পেরিয়ে গেছিলো, 10:30। ওই কুপন কাটার জন্য খাবার ভোগে। তোমরা যদি আসো তাহলে ভোগ খেতে চাইলে অবশ্যই 10:30, 10টার মধ্যে হলে ভালো হয়, কুপন কেটে নেবে। তারপর আমরা একটু জলখাবার খেয়ে এখন আমরা পৌঁছে গেছি গোপালজির মন্দিরে। এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল 1766 খ্রিস্টাব্দে। রাজা তিলকচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের চূড়াতে রয়েছে 25টি গম্বুজাকৃতি চূড়া রয়েছে মন্দিরের উপরে। আর এখানকার যে রাধা মাধব, তার উচ্চতা 1 ফুট 6 ইঞ্চি। আর এখান থেকে এই মন্দিরের চারি সাইডে রয়েছে নানা রকমের মন্দিরের কারুকার্য। এখানকার পৌরাণিক কাহিনী, রাম সীতার ঘটনা আর আরও দশাবতার সমস্ত কিছুই এখানে পাথরে খোদাই করা রয়েছে। এত সুন্দর মন্দির বাংলার মধ্যে। এই যে আগের ভিডিওতে তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম, দেখেছো নিশ্চয়, না হলে দেখে এসো গিয়ে। এই মন্দিরের কারুকার্য সত্যি আমাদেরকে মুগ্ধ করে। দেখো কত সুন্দর কারুকার্য। এগুলো কিন্তু সব পোড়া মাটি দিয়ে তৈরি। আর এই মন্দিরগুলো রয়েছে নানা রকমের সিনারি, নানা রকমের ঠাকুর দেবতা, তার সাথে অনেক রকমের পশু প্রাণী সমস্ত কিছু নিয়ে তুলে ধরা হয়েছে। চলো মন্দিরটার চারি সাইড তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। চারিদিকে রয়েছে এরকম গম্বুজা, এই গোল গোল করে পাকানো, ভীষণ সুন্দর দেখতে। আর মন্দিরের ডান সাইডে রয়েছে একটা সুন্দর ফুলের বাগান। তো এই সমস্ত মন্দিরগুলো দেখতে দেখতে মনে হয় সত্যি আমরা গর্বিত, আমরা বাঙালি। আমাদের এত সুন্দর সুন্দর যে রয়েছে চারিদিকের ছড়িয়ে ছিটিয়ে, তো আমরা নিজের চোখে দেখি, উপভোগ করি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আর এর সামনের দিকে রয়েছে দুই সাইডে দুটো শিবের মন্দির। আর এইদিকে ডান দিক বরাবর চলে গেলে পাবে ফুলের বাগান। সত্যি খুবই সুন্দর ফুলের বাগান। তো এখানে একটু প্রসাদ দেওয়া হচ্ছিল, আর আমরা একটু প্রসাদ নিয়ে তারপর আবার চলে যাচ্ছিলাম। ফুলের বাগানটাও ভীষণই সুন্দর। জানোই তো আমি ফুল ভীষণ ভালোবাসি, তাই একটু ফুলের বাগানে না ঘুরেও থাকতে পারি না। তোমরা একদিনের ছুটি পেলে অবশ্যই এখানে এসে ঘুরে দেখতে পারো। আর এখানেও রয়েছে একটা মন্দির। তো আমরা এখন গুটি গুটি পায়ে আমরা চলে এলাম পাতাল গঙ্গা, যেটা ভগবান দাস বাবাজির আশ্রমও বলা হয়। এই মন্দিরটা শ্রীরাম ব্রহ্মজিউ মন্দির নামেও ব্রহ্মজির মন্দির নামেও বিখ্যাত। 1870 সালে ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ পান বাবাজি, ভগবান দাস বাবাজি। তিনি এখানকার সেবায়েত ছিলেন, নিত্য পূজা করতেন, আর রাধা মাধবের বিশাল ভক্ত ছিলেন। অল্প বয়স থেকে তিনি পুজো করতেন। তারপর আস্তে আস্তে বয়স হওয়ার পর তিনি রোজ গঙ্গায় স্নান করে পুজো দিতে আসতেন। আর তারপর বয়স হওয়ার পর তিনি আর গঙ্গায় স্নান করতে যেতে পারতেন না। ওই জন্য তিনি একদিন তার মনের কথা, ভক্তের কথা ভগবানের কাছে নিবেদন করলেন। আর তারপর দিনই সকালে দেখেন এক আশ্চর্য ঘটনা। তার নিজের বাড়িতেই গঙ্গা মাটির মধ্যে উদয় হয়েছে। কোথায় থেকে হলো, কেমনভাবে হলো, ওই যে দেখছো বাঁ দিকের ছবিটা, ওটাই ছিলেন ভগবান দাস বাবাজি। এটা তারই আশ্রম। এখন বর্তমানে সংস্কার করে এরকম করা হয়েছে, ভীষণই সুন্দর। তো যাই হোক, সকালে উঠে দেখেন গঙ্গা এখানেই আবির্ভূত হয়েছে। আর এটা ভাগীরথীর মতোই, এখানকার জল ঘোলাটে, এতে অনেক কচুরিপানা ভেসে বেড়ায়। আর তাছাড়াও জোয়ার ভাটার সময়ও যখন হয় তখন এখানেও জোয়ার ভাটা দেখা যায়। এই যে দেখো, এটাই হলো পাতাল গঙ্গা, একদম গঙ্গার জল। এখানে দেখো কত সুন্দর। ভগবানের কি অপার সৃষ্টি, তিনি ভক্তের জন্য সমস্ত কিছুই করতে পারেন, তারই সাক্ষাৎ প্রমাণ আজও বয়ে চলেছে এখান দিয়ে। আর এই মন্দিরের সামনেই রয়েছে রামকৃষ্ণ মন্দির, রামকৃষ্ণ, মা শারদা, স্বামীজি। তো যাই হোক, এটাও একবার দর্শন করে, এখানে রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎও হয়েছিল, ওই জন্যই হয়তো এই মন্দিরটা। তারপরে এর সামনেই রয়েছে একটা সরস্বতী মায়ের মন্দির। তোমাদের আগেই বলেছি যে এই সরস্বতী পুজোর সময়ে এই কালনাতে বিশাল ধুমধাম হয়, দুর্গাপুজোর থেকেও বেশি হয়তো। চারিদিকে বিশাল সুসজ্জিত। এই মন্দিরটাও তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। চলো একটু দেখে নাও, তারপর আবার চলে আসছি পরবর্তী আরও যে সমস্ত মন্দিরগুলো দেখেছি
সেগুলো তোমাদের সাথে তুলে ধরবো। মাত্র 2 মিনিট রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছি রাজবাড়ি আর 108 শিব মন্দিরে। বাম দিকে রয়েছে এই রাজবাড়ি রাজা প্রতাপচন্দ্রের, আর তার ডান দিকেই রয়েছে 108 শিব মন্দির। চলো প্রথমে তোমাদের সাথে এই রাজবাড়ির মধ্যে প্রবেশ করি। এখানে রয়েছে প্রতাপেশ্বর মন্দির। রাজবাড়ির প্রথমেই রয়েছে প্রতাপেশ্বর মন্দির, যেটা 1849 সালে রাজা প্রতাপচন্দ্র রায় কর্তৃক নির্মিত হয়েছিল। এখানে রয়েছে বাম দিকে ছাদবিহীন একটা রাসমঞ্চ। এই মন্দিরে রয়েছে শিব মন্দির, আর তারপরেই শিব মন্দির ছাড়িয়ে কিছুটা এলেই এই যে আমার ঠিক পিছনেই রয়েছে রাসমঞ্চ। এটা তৈরি হয়েছিল ছাদবিহীন একটা রাসমঞ্চ। এটা নির্মাণ করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। এখানে রাসের সময় প্রচুর অনুষ্ঠান হয়, আর তারপর আর কিছু দূর গেলে পরে পাওয়া যায়, যাতে করে সমস্ত পূজাগণ এখানে অনুষ্ঠানে উপভোগ করতে পারেন। ওই জন্য তিনি একদম ফাঁকা রেখে এই অনুষ্ঠান এই জায়গাটা তৈরি করেন, আর এখানে খুব বড় করে অনুষ্ঠানের ব্যবস্থা করেন। রাস অনুষ্ঠানের সময় এলেও তোমরা এখানে দেখতে পাবে রাধা মাধবকে নিয়ে আসা হয় এবং এখানে খুব অনুষ্ঠান করা হয়। তো গোটা এরিয়াটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, অনেক জায়গা জুড়ে। এছাড়াও এই মন্দিরের চারিদিকে রয়েছে আরও অনেক শিব মন্দির ছড়িয়ে। এই ডান দিকে এখানে রয়েছে পঞ্চমুখী শিবের মন্দির। এখানে 5টা শিবের মূর্তি রয়েছে। পঞ্চরত্ন মন্দিরে 5টা শিবের মন্দির রয়েছে। এগুলো রাজা কৃষ্ণচন্দ্রের তৈরি। আর লালজি মন্দির, তো এটা তৈরি করেছিলেন ব্রজকিশোরী দেবী। এখানে তিনি একটা ঘটনা রয়েছে। একবার ব্রজকিশোরী দেবী গঙ্গা স্নান করতে গেলে এক সাধুর হাতে এক মূর্তি, রাধা মাধবের এক মূর্তি দেখে তিনি নিজে রাধা রানীর সাথে এক দৈব বিবাহ ব্যবস্থা করেন, এবং তখন এই সাধু এখানে তিনি বিবাহ দেন এবং সাধু এই মন্দিরে কিছুদিন থাকেন। আর এই সাধুর নাম অনুসারেই এই মন্দিরের নাম হয় লালজি মন্দির। মন্দির ভীষণই সুন্দর। চারিদিকের কারুকার্যটা তোমাদের সাথে তুলে ধরলাম। টেরাকোটার কাজ আর পোড়া মাটি। তখন পাথর না থাকায় গঙ্গা থেকে মাটি নিয়ে এসে পুড়িয়ে তার মধ্যে এইভাবে কাজ করে, সূক্ষ্ম হাতের কাজ করে এইভাবে তিনি মন্দির নির্মাণ করেছিলেন। ভীষণ সুন্দর। আর তার সামনে রয়েছে আরও অনেক মন্দির। চলো তোমরা একটু একটু করে দেখে নাও। এখানের এই মন্দিরেও রয়েছে, মন্দিরের চূড়ায় রয়েছে 25টা শিখর। আর এই মন্দিরেও চারি সাইডে রয়েছে আটচাল করা। তারপর আমরা গুটি গুটি পায়ে ভিতরের দিকে ঢুকে গেলাম। এখানে রয়েছে একটা রাজবাড়ি পিছনে। এটা 1809 সালে। মন্দিরের সামনে রয়েছে আটচাল। এই আটচালটা ভীষণ সুন্দর। উপরে নানা রকমের জলজ প্রাণী, কুমির আর সাপ, আর তাছাড়াও পক্ষী নির্মিত সমস্ত এই মন্দির এই আটচালের উপরে। আর তার সামনে রয়েছে আরও অনেক অনেক মন্দির। চলো, রাজবাড়ির চারিদিকে ছড়িয়ে রয়েছে আরও অনেক মন্দির। আরও ভিতরে ডান দিকে গেলে পাওয়া যাবে আরও একটা শিব মন্দির, যেটা পাথরকে খোদাই করে করা হয়েছে। ভীষণ সুন্দর এই মন্দিরটা। রয়েছে পঞ্চরত্ন মন্দির, 5টা শিবের মন্দির পরপর। আর তারপর রয়েছে আর একটা বড় শিবলিঙ্গ সামনের মন্দিরে, যেটা পাথর কেটে সুন্দর কারুকার্য করে করা হয়েছে। আর তারও সামনে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, রাম সীতা মন্দির, পরপর সমস্ত দেবদেবীর মন্দিরগুলো সাজানো।
আর এখন আমরা চলে এসেছি রাস্তার ঠিক অপর সাইডে রয়েছে 108 শিব মন্দির, যে মন্দিরটি তৈরি হয়েছিল 1809 সালে রাজা তেজচন্দ্র বাহাদুর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটি বাইরে রয়েছে 74টা শিব মন্দির আর ভিতরে রয়েছে 34টা শিব মন্দির। মোট টোটাল 108টা মন্দির রয়েছে। মাঝে রয়েছে একটা কূপ আর তার চারপাশে এত সুন্দর করে পরিবারটি একদম পুরো বৃত্তাকারে তৈরি। এটা নিশ্চয়ই কোনো কম্পাস নির্মিতই করা হয়েছিল। আমরা এখন ভিতরে চলে এসেছি। আর এই যে ভিতরে সামনে দেখছো এখানে রয়েছে একটা কূপ। আর এই মন্দিরের ভিতরের মন্দিরগুলোর মধ্যে রয়েছে সমস্ত লিঙ্গ, শিবলিঙ্গগুলো শ্বেত পাথরের তৈরি। আর বাইরের যে মন্দিরগুলো দেখলে তার মধ্যে রয়েছে একটা সাদা একটা কালো, এইভাবে পরপর রয়েছে 74টা। আর ভিতরে যে সমস্ত সাদা লিঙ্গ রয়েছে এই যে মাঝে দেখছো এখানে কম্পাস নির্মিত করা হয়েছে নিশ্চয়। এই ভিতরে একদম গোলাকার আর বাইরেও একদম গোলাকার, এইভাবে মন্দিরগুলো সজ্জিত, ভীষণই সুসজ্জিত। আর তো ভালো লাগে দেখতে, তোমরা এলে অবশ্যই ঘুরে যাবে এখানে। তো যাই হোক, এই মন্দিরগুলো আমরা একটু একটু করে দেখে নিচ্ছি। আমরা এখন চলে এসেছি আর একটা মন্দির যেখানে নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। তো এখানে এই মন্দিরের ভিতরে রয়েছে 8 চালের ঠাকুরের মূর্তি। আর বাম দিকে রয়েছে একটা সুবিশাল কুল গাছ, যেটার বয়স প্রায় 600 বছর। আর সেখানেই নাকি নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ হয়েছিল। এই যে দেখো এটা মন্দির, আর এর বাম দিকে রয়েছে একটা মন্দিরটা এখনও সংস্কারের কাজ চলছে, এখনও অবধি সেরকম অতটা উন্নত করতে পারেনি। যাই হোক, ভবিষ্যতে অবশ্যই হবে। আর এটাই হলো সেই বিখ্যাত কুল গাছ যেখানে নিচে নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ স্থাপন হয়েছিল। তো এখন এখানে সংস্কারের কাজ চলছে। আর তারপর মহাপ্রভুর বিশ্রাম মন্দির, 1510 সালে যখন মহাপ্রভু নবদ্বীপ থেকে কালনা শহরে যাত্রা করেছিলেন তখন এখানে বিশ্রাম করেছিলেন। আর এই যে ছবির মাধ্যমে দেখালাম তোমাদের, ওখানে তার পদচিহ্ন পাথরের উপরে এখনও বিরাজমান। তো এখানে তিনি বিশ্রাম করেছিলেন। আর এই মন্দিরে রয়েছে একটা বিশাল বড় নিম গাছ, ভীষণ শান্ত পরিবেশ, আর মাঝে রয়েছে মহাপ্রভুর চরণ পাদুকা। তো এখানে আমরা দর্শন করার পর আবার চলে এলাম পরবর্তী গন্তব্যে। এটা হলো ঝলক মন্দির। এই ঝলক মন্দিরে মহাপ্রভু এই নবদ্বীপ থেকে পুরী যাত্রার সময়ে এই মন্দিরে শ্রীকৃষ্ণের ঐশ্বরিক দর্শন করেছিলেন। আর তখন থেকে এই মন্দিরের নাম ঝলক মন্দির। এই মন্দিরে ভিডিও করা বারণ, তাই ভিডিও দিতে পারলাম না। তো ওখানে আমরা দেখে ওখান থেকে চলে এলাম আবার রাস্তাতে সরস্বতী পুজোর একটা প্যান্ডেল, ভীষণ সুন্দর, সেটা দেখে। আর আজকের শেষ ভ্রমণের জায়গা হলো ভবা পাগলার আশ্রম। এখানে ভিডিও করা হয়নি, একটু ছবি করা হয়েছে, ছবিগুলো তোমরা দেখে নাও। তো দেখতে দেখতে আমাদের ঘড়ির কাঁটা, এখানে মায়ের সাধনা করেছিলেন ভবা পাগলা, সেই জন্য মায়ের মূর্তি আর ভবা পাগলার সমস্ত কিছু ব্যবহারের জিনিস রয়েছে। তো দেখতে দেখতে আমাদের সময় হয়ে গেছে আর আমরা এসে এখন হাজির হয়েছি যেখানে আমরা টিকিট কেটেছিলাম। আমরা টিকিট কেটেছিলাম ভিতরে অনন্ত বাসুদেব মন্দিরে, 100 টাকা মাথা পিছু। ভীষণই সুন্দর জায়গা, 5-6 রকমের সবজি আর তার সাথে আরও অনেক রকমের খাবার দাবার মিলিয়ে আমরা আনন্দ ভোজন করে সেখান থেকে রওনা দিলাম বাড়ির পথে আমরা রওনা দিলাম। তো আমরা এখান থেকে কাটোয়া লোকাল ধরে, তারপর কাটোয়া থেকে আবার খাগড়া লোকাল ধরে বাড়ির পথে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। এখন আসি, নমস্কার।